আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায় 2। প্রথমে আসে সেট কি। বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ধরো এখানে বলল যে নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বইয়ের 3টা পাঠ্য বইয়ের সেট। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে নবম দশম শ্রেণী, এখানে ক্লাস 8 হইলেও হবে না, 9 হইলেও হবে না, 9 হইলেও হবে, 7 হইলেও হবে না, 6 হইলেও হবে না। তার মানে এখানে একটা শর্ত বা সংজ্ঞা বলে দিয়েছে যে নবম দশম শ্রেণীর 3টা বই হইতে হবে। এখানে বলে দিয়েছে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, তার মানে এখানে শর্তটা বলে দিয়েছে প্রথম 10টা বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখানে একটা জিনিস বলে দিচ্ছে যে কোনো কিছু সেট হইতে পারবে, কিন্তু প্রথমে শর্ত বা সংজ্ঞা তোমাকে বলে দিতে হবে। সেটকে কিভাবে প্রকাশ করা হয়? এ বি সি ডি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন বললাম আমরা যে এ একটা সেট, তাহলে এ সেটের উপাদান কি 2, 4, 6, এগুলো কমা দিয়ে লিখতে হবে। তাহলে সেটের উপাদানগুলোতে কি করতে হবে? কমা দিতে হবে এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তো সেটের প্রত্যেকটা সদস্যকে বলে সেটের উপাদান বা এলিমেন্ট। তো এলিমেন্টকে কীভাবে পড়ানো হয়? যেমন ধরো 2 হচ্ছে এ সেটের এলিমেন্ট, তাহলে 2 বিলংস টু এ বা 2 এলিমেন্টস অফ এ। দেখো 4 হচ্ছে এ সেটের উপাদান, তাহলে বলবো 4 এলিমেন্টস অফ এ অথবা 4 বিলংস টু এ, এভাবে পড়তে হয়। আর যদি কেউ উপাদান না হয় তাহলে বলতে হয় নট বিলংস টু বি বা নট বিলংস টু এ, এইভাবে পড়তে হয়। সেট প্রকাশের 2টা পদ্ধতি আছে। সেট প্রকাশের 2টা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ধরো তোমাদের ক্লাসে মেয়েদের নাম ধরে একবার তালিকা করে বলে দিয়েছে, তাহলে কে কে ধরো বনভোজনে যাবে, কেউ কেউ বা পিকনিকে যাবে বেড়াতে, তাহলে প্রত্যেকের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিবে। ঠিক আছে, যে রনি, জনি, বনি এরা বনভোজনে যাবে, তাহলে এদের প্রত্যেকের নাম উল্লেখ করে দিলাম, দিয়ে আমি একটা সেট বানালাম। তাহলে স্পষ্টভাবে আমি বলে দিয়েছি উপাদান কারা থাকবে, তাহলে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে স্পষ্ট করে নাম বলবে না, বলবে কি ক্লাস 9-এর ছেলেরা সবাই যাবে পিকনিকে, তাহলে সাধারণ ধর্ম কি ক্লাস 9-এর ছেলেরা হবে, এটা সাধারণ ধর্ম। তো এটাকে সেট গঠন পদ্ধতিকে অনেক সময় রুল পদ্ধতিও বলা হয়। উদাহরণ একে আসি। উদাহরণ একে কী বলেছে যে এ সমান সমান 7, 14, 21, 28 এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি সবগুলোই 7-এর গুণিতক, 7 দ্বারা বিভাজ্য হবে। 7-এর গুণিতক 7 × 7, 7 × 14, 3 × 7 21, এগুলোকে বলি আমরা গুণিতক। এরকম করে আমরা গুণিতক বের করলাম, কিন্তু 7-এর গুণিতক 28-এর থেকে বড় নয়। তাহলে লিখব এ সেট সমান সমান এক্স সাচ দ্যাট মানে হচ্ছে এক্স হচ্ছে এমন একটা উপাদান যেখানে এক্স হবে 7-এর গুণিতক, যেখানে এক্স হবে 7-এর গুণিতক এবং শর্ত থাকে মানটা হবে এক্সের মানটা হবে 0 থেকে বড় এবং 28 থেকে ছোট। মানটা হবে 0 থেকে বড়, এক্সের মানটা হবে 0 থেকে বড় কিন্তু 28-এর থেকে ছোট অথবা 28-এর সমান। এই চিহ্নটা হচ্ছে ছোট, এই চিহ্নটা হচ্ছে ছোট, আর এখানে দাগ মানে হচ্ছে সমান। তার মানে মানটা এক্সের মানটা 28 অথবা 28 থেকে ছোট হইতে পারবে। উদাহরণ 2-এ আসি। বি এটা হচ্ছে তালিকা, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে কি করব? এখানে বলছে 28-এর গুণনীয়ক। 28-এর গুণনীয়ক হচ্ছে 28কে যে সংখ্যা দ্বারা ভাগ যায়, 28 যে সংখ্যা দ্বারা ভাগ যায় সেটাই হচ্ছে 28-এর গুণনীয়ক। গুণিতক কিন্তু ছিল গুণফল, আর এটা হচ্ছে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়। তাহলে বা 28কে যতভাবে গুণ করা যায়, দেখো 28 1 দিয়ে ভাগ যায়, 28 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 14 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়। তাহলে 1, 2, 4, 7, 14, 28 এগুলো হচ্ছে 28-এর গুণনীয়ক। তাহলে কি লিখবো? সেট বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা উপাদানকে কমা দিয়ে লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপর আসি উদাহরণ 3-এ। উদাহরণ 3-এ কী বলেছে? এক্স হচ্ছে এক্স সাচ দ্যাট, এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে এক্সের মান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ারের মান হবে 18 থেকে ছোট। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? যেহেতু পূর্ণ সংখ্যা বলতে ধনাত্মক, তাহলে 0 এখানে আসবে না। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন কি করব? এক্সের মান প্রথমে ধরবো 1। এক্সের মান 1 ধরলে কি পাবো? এক্সকে স্কোয়ার করবো, 1 স্কোয়ার, 1 স্কোয়ারের মান হচ্ছে 1, 1 স্কোয়ারের মান 1। আবার এক্স ইকুয়ালস টু ধরবো 2, এক্স স্কোয়ার করবো, এক্স স্কোয়ারের মান কত? 2 ধরে করবো 4। তাহলে এরকম করে এক্সের মান 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, 5 বসাবো এবং প্রত্যেকটাকে স্কোয়ার করবো, প্রত্যেকটাকে স্কোয়ার করবো। দেখো 1কে 2কে স্কোয়ার করলাম 4 পাইলাম, 3কে স্কোয়ার করলাম 9 পেলাম, 4কে স্কোয়ার করবো 16 পেলাম। তারপর হচ্ছে 5কে স্কোয়ার করবো 25, কিন্তু 25 সংখ্যাটা 18 থেকে বড় হয়ে যায়, কিন্তু এখানে শর্ত ছিল কি মানটা হবে 18 থেকে ছোট, 18 থেকে ছোট হবে মানটা। 18 থেকে ছোট হওয়ার জন্য এই জন্য আমি কী কী মান গ্রহণ করতে পারবো? 1 করবো, 2 করবো,
3 করব 4 করব, কিন্তু এরপরে আর যেতে পারবো না। 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 নিতে পারবো, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 নিতে পারবো 18 থেকে ছোট, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 18 থেকে ছোট, কিন্তু যখন 5 স্কোয়ার করবো হয়ে যাবে 25 18 থেকে সেটা বড়, তাহলে নিতে পারছেন। তাহলে সি এর মান হচ্ছে কত 1, 2, 3, 4, এটা হচ্ছে সি এর মান। এরপরে আসি কাজের ক নম্বর অঙ্কটা। এখানে আমরা এটা অঙ্ক করার আগে সবার প্রথমে আমাকে জানতে হবে জেড কি। জেড হচ্ছে পূর্ণ সংখ্যাকে বলা হয় জেড। পূর্ণ সংখ্যা হচ্ছে কি জেড। তাহলে জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার মধ্যে কি কি আসবে? শূন্য থাকবে, +-1, +-2, +-3, এরকম করে প্রত্যেকটা, মানে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা কিন্তু শূন্য সহ। এটা হচ্ছে জেডের পূর্ণ সংখ্যার সূত্র। এখন দেখো এখানে তোমার হচ্ছে এখানে সবগুলো কিন্তু ধনাত্মক ঋণাত্মক সংখ্যা আছে। দেখো এখানে +9, -9, ধনাত্মক 9, ঋণাত্মক 9, +6, -6, +3, -3। তার মানে এখানে কি বুঝলাম যে এখানে ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো আছে, তার মানে পূর্ণ সংখ্যা আছে, এবং এগুলো সব কিন্তু দেখো 3 দ্বারা বিভাজ্য, 9 ও 3 দ্বারা বিভাজ্য, 6 ও 3 দ্বারা বিভাজ্য, 3 ও 3 দ্বারা বিভাজ্য, এগুলো সব 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি শিখলাম? যে আমরা এখানে দেখতে পাইলাম যে সি এর মানটা হবে এক্স এলিমেন্টস অফ জেড, ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এমন ধরনের পূর্ণ সংখ্যা যেখানে এক্স এর মান শূন্য হইতে পারবে না। এবং কেন লিখতেছি? কারণ এই শর্ত এবং এই শর্ত, দুইটা শর্তই মানতে হবে। -9 থেকে থ্রাইস এক্স কেন লিখেছি? কারণ এক্স এর মান হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, -9 থেকে বড় কিন্তু 9 থেকে ছোট বা তাদের সমান। এখন কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। তাহলে এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। খ নম্বর কাজে আসি। খ নম্বর কাজটা কি বলেছে? যে বি সমান ওয়াই সাচ দ্যাট, ওয়াই হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে ওয়াই হবে পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউবের মানটা হবে 18 থেকে ছোট বা 18-এর সমান। তাহলে পূর্ণ সংখ্যা হলে কি হবে? 0, +-1, +-2, +-3, +-4, এরকম চলতে থাকবে। তো প্রথমে নিব আমরা 0, তারপর নিব +-1, তারপর নিব +-2, তারপর নিব -3, +3, -4, +4। যখন আমি 0কে কিউব করব, 0ই আসবে এবং 0-এর মানটা 18 থেকে ছোট, ফলে 0 মানটা নেওয়া যাবে। এরপরে হচ্ছে +-1 বসাবো, এরপরে +-1 বসাবো। +-1 কি কিউব করলে কি আসবে? +-1, +-1 18 থেকে ছোট, হ্যাঁ, তাহলে এই ওয়াইয়ের মান +-1 নেওয়া যাবে। এরপরে বসাবো +-2, +-2 কি কিউব করলে কত আসে? +-8, +-8 এর মানটা কি 18 থেকে ছোট? হ্যাঁ, 18 থেকে ছোট, তার মানে +-2 নেওয়া যাবে। নিব -3 কি কিউব করলে আসে কত? -27, 18 থেকে ছোট, তাহলে এই মানটা নেওয়া যাবে। এবার +3 নিব, +3 নিলে এটাকে কিউব করব, কিউব করলে কত আসে? +27 কিন্তু 18 থেকে বড় হয়ে গেল, তাহলে এই মানটা কিন্তু নেওয়া যাবে না। এবার -2 নিব, -4 নিব, -4 নিলে কিউব করলে কত আসে? -64 কিন্তু 18 থেকে ছোট, তার মানে -4 মানটা নেওয়া যাবে। তার মানে আমি কি বুঝলাম? যে মান 0, +1, +2, +3 পর আর যাওয়া যাচ্ছে না। আর এখানে -1, -2, -3, -4 থেকে শুরু করে আরও পর্যন্ত -5, -6 এগুলো নিলেও সুন্দর মতো মান চলে আসবে। ফলে বি এর মানটা হবে কি? এইটা হচ্ছে তার অ্যান্সার। আমরা কাজ ক এবং খ শেষ করে ফেলেছি। এখন আসি আমরা সসীম ধারা। সসীম ধারা কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে। দেখো এখানে 3, 6, 9, 60 পর্যন্ত আছে, তার মানে কোথায় শেষ এটা আমি জানি। মৌলিক সংখ্যা আছে কত? 30 থেকে 70 পর্যন্ত, তার মানে এটার মধ্যে যে কটা মৌলিক সংখ্যা আছে সে কটা মৌলিক সংখ্যা হচ্ছে এর উপাদান। তার মানে আমি এখানে গণনা করে বলতে পারতেছি কয়টা। কিন্তু যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না, তাকে আমরা বলবো কি? অসীম সেট। কেমনি চিনব? সেটা হচ্ছে সেটের শেষে গিয়ে ডট ডট চিহ্ন থাকবে, সেটের শেষে গিয়ে ডট ডট চিহ্ন থাকবে। তার মানে এই সেটটা কোথায় গিয়ে শেষ আমাকে ক্লিয়ারলি বলে নাই, তার মানে এটা কি হবে? অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যাবে না, গুণে বের করা যাবে না। যেমন ধরো বাস্তব সংখ্যা কত? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি, 10 কোটি, তার মানে এটা কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না, কোনো লিমিট বলে দেওয়া নেই, তাহলে সেটা কি হবে? অসীম সেট। তাহলে এবার উদাহরণ 4-এ আসি। উদাহরণ 4 কি বলছে? দেখো যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। তো স্বাভাবিক সংখ্যাকে আমরা প্রকাশ করব n দ্বারা। n হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সেট। কি হবে? স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য আসা যাবে না, ঋণাত্মক সংখ্যা আসা যাবে না, ভগ্নাংশ আসা যাবে না,
তাহলে এই জিনিসগুলো বাদ দিয়ে যেগুলো পাচ্ছি ধনাত্মক শূন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলোকে বলতে স্বাভাবিক সংখ্যা। শূন্য বাদে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার আসি স্বাভাবিক সংখ্যা এন সেট থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যা নিলাম, তাহলে বিজোড় সংখ্যাগুলো কত আসে? 1, 3, 5, 7। এই বিজোড় সংখ্যার কিন্তু কোনো শেষ নাই। আবার এন সেট থেকে মানে স্বাভাবিক সংখ্যার সেট থেকে জোড় সংখ্যা নিলাম, জোড় সংখ্যা নিলে কী পাবো? 2, 4, 6, 8, এটার কিন্তু শেষ নাই। আবার এন সেট থেকে 3-এর গুণিতক নিলাম, তাহলে 3, 3 দোকানে 6, 3 3 9, 3 4 12, এটারও কিন্তু কোনো শেষ নেই, ডট ডট চলতেই থাকবে। তার মানে আমি কি বুঝতে পারলাম? যে স্বাভাবিক সংখ্যার সেটের উপর উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না, ফলে এ বি সি এগুলো অসীম সেট। ফলে এন একটা হচ্ছে একটা অসীম সেট, যেটার উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। তো এখানে কিছু কাজের অঙ্ক আছে, চলো কাজের কিছু অঙ্ক সলভ করে নিই। এখানে উপাদান সংখ্যা ফিক্স, দেখো পর ডট ডট কিন্তু নাই, তার মানে এটা হচ্ছে কি সসীম সেট। দেখো এখানে উপাদান সংখ্যা ফিক্স, শেষে সংখ্যাটা বলে দিচ্ছে, এখানে শেষে ডট ডট নাই, তার মানে এটা হচ্ছে সসীম সেট। এখানে দেখো উপাদান সংখ্যা পরে কত ডট ডট বলে দিয়েছে, তার মানে এরপরে কত চলতে থাকবে, তার মানে এটা হচ্ছে কি অসীম সেট। তারপর হচ্ছে কি এখানে বলছে এক্স পূর্ণ সংখ্যা এবং এক্সের মান -4 থেকে ছোট। -4 থেকে ছোট কি হইতে পারে? -3, -2, -1, ঠিক আছে, এরকম করে চলতে থাকবে। ধরো 4, 3, 2, 1, 0, -1, -2, -3 এরকম অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, এটা কোনো শেষ নাই, তার মানে এটা হবে কি অসীম সেট। পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ এর মান 1 থেকে বড় এবং পি বাই কিউ আকারে এরকম অসংখ্য সংখ্যা আছে, তাহলে মানে এটা হচ্ছে অসীম সেট। এরপরে বলছে যে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ওয়াই স্কোয়ারের মান 100 থেকে ছোট এবং ওয়াই কিউবের মান 100 থেকে বড়, এটা হচ্ছে কি ফিক্সড, এটার ইচ্ছা মতন সংখ্যা নেই, তাহলে এটা হচ্ছে কি সসীম সেট। এরপরে আসি ফাঁকা সেট। যেমন বললাম যে একটা বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট। দেখো বালিকা বিদ্যালয়ে কখনো ছাত্র থাকতে পারে না, তার মানে এটা কখনো সম্ভব না। ফলে কি বলবো? যে সেটের কোনো উপাদান নেই সেই সেটকে বলবো কি আমরা ফাঁকা সেট। যেমন ধরো আমরা বলছিলাম এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? যে শূন্য বাদে ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ বাদে পূর্ণ সংখ্যা, তাহলে 1, 2, 3, 4, 5 এরকম সংখ্যাগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে 10, 10-এর পরে হচ্ছে 11, কিন্তু এখানে কন্ডিশন বলে দিচ্ছে এমন একটা স্বাভাবিক সংখ্যা বের করো যেটা 11 থেকে ছোট এবং 10 থেকে বড়, 11 থেকে ছোট, কিন্তু 10 থেকে বড় 11 থেকে ছোট এমন কোনো স্বাভাবিক সংখ্যা নাই, তার মানে এটা হচ্ছে কি এটা একটা ফাঁকা সেট হবে। এরপর আসি বিজ্ঞানী জন ভেন কি আবিষ্কার করেছেন? যে বিভিন্ন সেটগুলোকে প্রকাশ করার জন্য একটা ভেন চিত্র এঁকেছেন, সেই অনুসারে সেটের জ্যামিতিক প্রকাশকে বা বিভিন্ন সেটগুলোকে যখন আমি জ্যামিতিকভাবে প্রকাশ করি তখন সেটাকে আমরা বলবো কি ভেন চিত্র। পরে ইম্পর্ট্যান্ট টপিক উপসেট। উপসেট কি? যে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেক সেটকে ওই সেটের উপসেট বলা হয়। ধরো তুমি একটা দাওয়াতে গেলা, তো দাওয়াতে তোমাকে কি দিল? যে তোমাকে খেতে দিল রুটি আর ভাত। এখন তুমি কি খেতে পারো? রুটি আর ভাতের সেট। শুধু রুটি খেতে পারো, শুধু ভাত খেতে পারো, রুটি আর ভাত দুইটাই খেতে পারো, অথবা না খেয়ে চলে আসতে পারো। তাহলে দেখো তো এই দুইটা উপাদান নিয়ে আমি এই একটা ঘটনা বানানো হলে এই জায়গায় একটা ঘটনা, এই জায়গায় একটা ঘটনা, এরকম একটা ঘটনা, তার মানে এই দুইটা সেট নিয়ে আমি এই 4টা সেট তৈরি করতে পারলাম। তাহলে আমরা বলবো যে এই সেটটা থেকে কয়টা সেট পেলাম? এই যে সেটগুলো গঠন করা গেল সেগুলোকে বলবো আমরা এই সেটের উপসেট। এবং মনে রাখবা এমসিকিউতে আসে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, যেই সেটই নাও না কেন ফাঁকা সেট অলওয়েজ থাকবে। এবার আসি প্রকৃত উপসেট। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যদি একটা সেট অন্তত একটা কম থাকে, যদি কম থাকে তাহলে এদেরকে বলবো প্রকৃত উপসেট। যেমন ধরো এখানে দেখো 3, 4, 5, 6, তাহলে এটা হচ্ছে এ সেট। আর দেখো তো 3ও এখানে আছে, 5ও এখানে আছে, কিন্তু উপাদান সংখ্যা এ সেট থেকে একটুখানি কম আছে, তাহলে আমি বিকে বলবো এর প্রকৃত উপসেট। একটা হইলে অন্তত কম থাকা লাগবে, এখানে তো দুইটা কম আছে। এবার আসি প্রকৃত উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট, এটা এমসিকিউতে আসে। পরবর্তীতে বলছে উদাহরণ 5। উদাহরণ 5-এ কি বলছে? যে এক্স ওয়াই জেড উপসেটগুলো লেখো এবং সেগুলোকে প্রকৃত উপসেট বাছাই করো। তাহলে দেওয়া আছে পি ইকুয়ালস টু এক্স ওয়াই জেড। এখন তুমি চিন্তা করো, তোমাকে কোথাও গেলা, তোমাকে এখানে খেতে দিল কি ভাত, রুটি, পোলাও। তাহলে তুমি কি করতে পারো? ভাত, রুটি, পোলাও তিনটা খেতে পারো, ভাত আর রুটি খেতে পারো, পোলাও রুটি খেতে পারো, ভাত আর রুটি খেতে পারো, শুধু পোলাও, শুধু ভাত, শুধু রুটি খেতে পারো, না খেয়ে চলে আসতে পারো। তাহলে দেখো তো এখানে আমরা এই সেটের 3টা উপাদান নিয়ে কতগুলো সেট বানানো সম্ভব এটা বানাইলাম। তো এখানে দেখো তো এখানে হচ্ছে
বলছিলাম প্রকৃত উপসেট হলে একটা উপাদান অন্ত হলে কম হইতে হবে, তাহলে এখান থেকে একটা জিনিস বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমি কী পাইলাম, প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হওয়ার জন্য মূল সেট থেকে অন্তত একটা সেটের উপাদান কম হইতে হবে। তাহলে এটা এমসিকিউতে আসে, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট যে প্রকৃত উপসেট সংখ্যার সূত্র কি 2n - 1। এখন তোমার হাতে ধরো এখানে উপাদান কয়টা দিল, 3টা, তাহলে তুমি কি লিখবা 3n এর মান হচ্ছে 3 -1, তাহলে 3 কিউব কত 8, 8 থেকে একবার দিব, তাহলে কত থাকলো 7। তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা যদি হয় 3, n এর মান যদি হয় 3, তাহলে মনে রাখবা প্রকৃত উপসেটের সংখ্যা হবে এই সূত্র দিয়ে 7টা। সেটের সমতা, ধরো এই এ একটা সেট আর বি একটা সেট, এই সেটের উপাদানগুলো আর এই সেটের উপাদানগুলো যদি একই হয়, উপাদান হইতে হবে একই, উপাদান যদি একই হয় তাহলে দুইটা সেটকে বলবো আমরা সমান সেট। দেখো এর উপাদান 3, 5, 7, ওর উপাদানও 3, 5, 7, তাহলে কি বলবো, সেট সমান সেট বলবো আমরা। এখন এখানে দেখতে পাচ্ছি 3 একটা, এখানে 3 দুইটা, তাতে কিছু যায় আসে না, উপাদান সেম হইলেই হবে। এখানে দেখতে পাচ্ছি সিকোয়েন্স 3, 5, 7, আর এখানে সিকোয়েন্স দেখতে পাচ্ছি 5, 3, 3, 7, সমস্যা নেই। তার মানে কি বুঝলাম, যে সেটের উপাদানগুলো যদি ক্রম চেঞ্জ হয়, যে আগে 3 পরে 5 পরে 7, কিছু যায় আসে না। একই উপাদান যদি বারবারও থাকে তাও কোনো সমস্যা নেই। দেখো এর উপাদান 3, 5, 7 আর উপাদান 5, 3, 3, 7, তার মানে 3 আছে, 5 আছে, 7 আছে, হ্যাঁ 3 আছে, 5 আছে, 7 আছে। এখন 3 রিপিট আছে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে দেখো এখানে 7 দুইটা আছে, 5, 3 দুইটা আছে, কোনো সমস্যা নেই। 3 আছে তো, 5 আছে তো, 7 আছে তো, তাহলেই হবে। তাহলে আমরা বলতে পারতেছি যে এ সেট, বি সেট, সি সেট, এই 3টা সেট পরস্পর সমান। তাহলে সেটের উপাদানগুলো ক্রম চেঞ্জ করলে, পুনরাবৃত্তি হলেও কোনো সমস্যা নাই। যদি উপাদান সেম হয় তাহলে সেট দুটাকে বলবো কি, সমান সেট। এবার সেটের অন্তর হচ্ছে বিয়োগের মতন বোঝাচ্ছে। দেখো এ সেটের মান বলে দিয়েছে, বি সেটের মান বলে দিয়েছে। এখন যদি বলে এ সেট থেকে বি সেট বাদ দাও, তাহলে এইভাবে চিহ্ন দিতে হয়। চিহ্নটা ভালো করে খেয়াল করো, এ বাদ বি বা এ মাইনাস বি, এটাকে বলা হয় এ বাদ বি। দুইভাবে দেওয়া যায়, এ বাদ বি, যেভাবে স্ল্যাশ চিহ্ন দেওয়া হয়েছে অথবা এই জায়গায় বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে, দুইটা যে কোনো একভাবে দিলেই হলো। তাহলে লিখবো এ বাদ বি, তাহলে এ সেটটাকে লিখবো, বিয়োগ চিহ্ন দিব, বি সেটটাকে লিখবো। এখানে তুমি চাইলে এই বাদ চিহ্নটাও ইউজ করতে পারবা। এখন কিভাবে বাদ দিব, দেখো 3 আছে, তাহলে এখান থেকে 3 বাদ, এখানে 3 আছে, 3 বাদ যাবে আগের এ সেট থেকে, এখানে 5 আছে, 5 বাদ যাবে এখান থেকে, তাহলে থাকলো কি 1, 2, 4, তাহলে 1, 2, 4 হচ্ছে আমার অ্যান্সার। এবার উদাহরণ 6, পি সেটটা হচ্ছে এক্স হচ্ছে এমন একটা উপাদান 12-র গুণনীয়ক। 12-র গুণনীয়ক কি, 12কে ভাগ করা যায় 1 দিয়ে, 12কে ভাগ করা যায় 2 দিয়ে, 12কে ভাগ করা যায় 3 দিয়ে, 12কে ভাগ করা যায় 4 দিয়ে, 12কে ভাগ করা যায় 6 দিয়ে, 12কে ভাগ করা যায় 12 দিয়ে। তাহলে এগুলো সব হচ্ছে 12-র গুণনীয়ক। আর হচ্ছে কিউ হচ্ছে এক্স হচ্ছে এমন একটা সদস্য 3-এর গুণিতক হচ্ছে 3 একে 3, 3 দোকানে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, এরকম করে যাবে। কিন্তু এখানে বলছে এক্সের মান 12কে ক্রস করতে পারবে না, এক্সের মান হবে 12 থেকে ছোট অথবা 12-র সমান। 12 থেকে ছোট আর 12-র সমান যদি হয়, তাহলে 3-এর গুণিতকগুলো কী হবে, গুণিতক মানে গুণফল করে করব। 3 একে 3, 3 দোকানে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, কারণ 12-র বেশি যাওয়া যাবে না। তাহলে আমি কিউ সেট পেয়ে গেলাম। এখন আমাকে প্রশ্ন বলছে পি বাদ কিউ বের করতে, তাহলে পি এর মান বসাবো, কিউ এর মান বসাবো, এখানে বাদ চিহ্ন বা বিয়োগ চিহ্ন বসাবো। এবার দেখি 3 আছে, তাহলে 3 বাদ যাবে, 6 আছে, তাহলে 6 বাদ যাবে, 9 আছে কিন্তু এখানে 9 নাই, তাহলে 9-এর প্রশ্নই আসে না, এখানে 12 আছে, তাহলে 12 বাদ যাবে। তাহলে যেই উপাদানগুলো এইখানে আছে সেখান থেকে কিউতে আছে, সেই উপাদানগুলো পি থেকে বাদ দিয়ে দিব। যে উপাদানগুলো কিউতে আছে 6 আছে, তাহলে বাদ দিয়ে দিব। 9 আছে, 9 তো এখানে নাই, তাহলে বাদ দেওয়ার প্রশ্ন আসে না। 12 আছে, তাহলে 12 বাদ দিয়ে দিব। তাহলে থাকলো কি 1, 2, 4, তাহলে 1, 2, 4 হচ্ছে পি বাদ কিউ। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, এই দুইটা নামই মনে রাখবে। সার্বিক সেট কি, আলোচনায় সংশ্লিষ্ট, যখন তুমি কোনো সেটের আলোচনা করবা, ওই সেটের আলোচনায় অনেকগুলো সেট থাকবে, সেই সেটগুলো যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে ওই নির্দিষ্ট সেটকে বলবো আমরা তার উপসেটগুলো সাপেক্ষে সার্বিক সেট। যেমন ধরো এখানে সি হচ্ছে 2, 4, 6, আর এই সি 2, 4, 6টা আবার দেখো এই এনের মধ্যে আছে, তাহলে এনের মধ্যে যেহেতু সি এই 2, 4, 6 আছে, সি হচ্ছে জোড় সংখ্যার সেট আর এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে সিটা যেহেতু এনের মধ্যে আছে, তাহলে এনটা হচ্ছে সি এর সার্বিক সেট। তাহলে সি এর সাপেক্ষে সার্বিক সেট হবে কি, এন। যেমন ধরো তোমাদের ক্লাসে ধরো 1-এর বাচ্চা স্কুলের, 2-এর বাচ্চা, 3-এর বাচ্চা,
এই সবগুলো এরকম করে ক্লাস 10 পর্যন্ত এক একটা ক্লাস নিলে আমি এক একটা ক্লাসের বাচ্চাদেরকে নিয়ে এক একটা সেট পাবো। এই সব ক্লাসের বাচ্চাদের সেটটা একটা কমন পরিচয় কি, যে তোমাদের স্কুলের স্টুডেন্ট। এই সকল বাচ্চাদেরকে নিয়ে যে সেট, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট, যেখানে 1-এর বাচ্চা থাকবে, 2-এর বাচ্চা থাকবে, এরকম করে ক্লাস 10 পর্যন্ত বাচ্চা থাকবে। এবং ইউনিভার্সাল সেটকে প্রকাশ করা হয় কিন্তু ইউ দ্বারা। তাহলে ভালো করে খেয়াল করে রাখবে। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। পূরক সেটকে কিন্তু দুইভাবে প্রকাশ করা হয়। এই পূরক সেটকে প্রকাশ করা হয় এর মাথার উপর ছোট্ট করে সি লেখা, দেখো এর মাথার উপর ছোট্ট করে সি লেখা মানে এর কমপ্লিমেন্ট বোঝায়, অথবা এর মাথার উপর একটা দাগ দেওয়া প্রাইম, এটাকে বলা হয় প্রাইম চিহ্ন। এর মাথার উপর যে দাগটা দিব এটাকে বলতেছি আমরা প্রাইম চিহ্ন। এখন পূরক সেট কি? ইউ সেট হচ্ছে সার্বিক সেট বা মাদার সেট, যেটার মধ্যে সকল সেট থাকে। আর এ সেটটা হচ্ছে এই ইউ এর উপসেট। ইউ হচ্ছে সার্বিক সেট আর এ হচ্ছে ইউ এর উপসেট। এখন এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে, এই উপাদানগুলো বাদ দিয়ে যদি কোনো সেট গঠিত হয় তাকে আমরা বলবো পূরক সেট। তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এর এলাকা, আর এটা হচ্ছে ইউনিভার্সাল সেটের এলাকা। তাহলে এর এলাকা বাদ দিয়ে এই পুরো ইউনিভার্সাল সেটের এলাকাটা হচ্ছে কি এর পূরক সেট। তাহলে কিছু যদি না বোঝো তাহলে মনে রাখবা যে এ প্রাইম বা এর কমপ্লিমেন্ট হচ্ছে ইউ মাইনাস এ। ইউনিভার্সাল সেট থেকে এ সেটকে বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে পূরক সেট। ইউনিভার্সাল সেট থেকে এ সেটকে বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কি পূরক সেট। তাহলে পূরক সেটটা যদি ক্লিয়ার না হয় তাহলে এই যে উদাহরণ 7 নম্বর অঙ্কটা করলেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের মধ্যে 1 থেকে 7 পর্যন্ত দিয়েছে। এটা হচ্ছে এ সেট, বি সেট। এখন তোমাকে বের করতে বলছে এর পূরক সেট বা এর কমপ্লিমেন্ট, বি এর পূরক সেট বা বি এর কমপ্লিমেন্ট। তাহলে লিখবো এর কমপ্লিমেন্ট বা এর পূরক সেট ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট বাদ এ। তাহলে লিখবো ইউনিভার্সাল সেটের উপাদানগুলো বাদ চিহ্ন দিব, তারপরে এর উপাদানগুলো লিখবো। বাদ মানে কি? যেখানে 7 আছে তাই এখানে 7 বাদ, এখানে 6 আছে তাহলে এই ইউনিভার্সালিতে 6 থাকবে না, 4 আছে তাহলে 4 বাদ, 2 আছে তাহলে 2 বাদ। এখন থাকলো কি আমার হাতে 1, 3, 5। তাহলে 1, 3, 5 নিয়ে যেই সেট, সেই সেটটা হচ্ছে কি আমার এর পূরক সেট। একইভাবে বি এর কমপ্লিমেন্ট, ইউনিভার্সাল সেট থেকে বি বাদ যাবে, ইউনিভার্সাল সেট থেকে কি বাদ যাবে? বি বাদ যাবে। তাহলে ইউনিভার্সাল সেটগুলো লিখলাম, বাদ চিহ্ন দিলাম, আর বি এর সেটটা লিখলাম। এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে 5 বাদ যাবে, 3 এখান থেকে বাদ যাবে, 1 এখান থেকে বাদ যাবে, তাহলে রইল কত? 2, 4, 6, 7। তাহলে 2, 4, 6, 7 নিয়ে যে সেট গঠিত হবে সেটাকে বলবো আমরা বি এর পূরক সেট। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম আমরা এর পূরক, বি এর পূরক সেট। এরপর আসি সেটের সংযোগ। এখানে কিন্তু ইংরেজি নামটা মনে রাখবা, ইউনিয়ন সেট। সেটের সংযোগ বাংলায় আর ইংরেজিতে বলবো আমরা ইউনিয়ন সেট। 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত তাকে আমরা বলবো সংযোগ সেট। একাধিক সেটের সকল উপাদান নিতে হবে, ভালো করে খেয়াল করো, যতগুলো সেট থাকবে সেই সবগুলো সেটের সকল উপাদান নিয়ে যে সেট হবে সেটাকে বলবো আমরা সংযোগ সেট। এখন চিন্তা করো দুইটা সেট, একটা সেট হচ্ছে এ আর একটা সেট হচ্ছে বি। এখন আমি যদি বলি এ আর বি এর সংযোগ সেট লেখো, তাহলে এটাকে লিখতে হবে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, এটা কিন্তু ইউ চিহ্ন না, ইউনিয়ন চিহ্ন। তাহলে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি, এভাবে পড়া হয়, এ ইউনিয়ন বি পড়া হয়। এবং এখানে দেখো লাল কালি দিয়ে আমি দাগ দিয়ে রেখেছি, যেগুলো সব লাল কালির দাগ সেই অংশটুকু ইম্পর্টেন্ট। তাহলে কীভাবে লিখতে হয় এটা লাগবে, খুব ভালো করে দেখো। এ ইউনিয়ন বি যদি বলি তাহলে সেটাকে লিখব এক্স সাচ দ্যাট, এক্স হচ্ছে এমন উপাদান, এক্স এলিমেন্টস অফ এ অথবা এক্স এলিমেন্টস অফ বি। আমি আবারও বলি, তুমি কি লিখবে? এক্স সাচ দ্যাট, তারপর এক্স এলিমেন্টস অফ এ, এক্স এর উপাদানটা এর থেকে আসবে অথবা এক্স এর উপাদানটা বি থেকে আসবে। মাঝখানে ইউনিয়ন সেট থাকলে কি হয়? অথবা। ইউনিয়ন সেট থাকলে কি হবে? অথবা। ইউনিয়ন সেট থাকলে অথবা। এই অথবার মানেটা কি আমি বলতেছি, অঙ্কটা উদাহরণ যখন করবো তখন বুঝতে পারবে। সি সেট বলে দিয়েছে, ডি সেট বলে দিয়েছে, তোমাকে বের করতে বলেছে সি ইউনিয়ন ডি, এটা বের করতে বলছে। তাহলে দেওয়া আছে সি তুললাম, দেওয়া আছে ডি তুললাম। এবার লিখব সি ইউনিয়ন ডি। সি লিখব, সি সেটের উপাদানগুলো লিখব, ইউনিয়ন চিহ্ন দিব, ডি সেটের উপাদানগুলো লিখব। এখন তোমাকে দেখতে হবে কি এই অথবার মানেটা হচ্ছে কি,
অথবা মানেটা হচ্ছে কমন প্লাস আনকমন সবাই আসবে, অথবা মানে হচ্ছে কমন প্লাস আনকমন সবাই আসবে। দেখো 4 কমন যায়, তাহলে 4কে লিখবো, কিন্তু 3 কমন যায় না, তাহলে 3ও লিখতে হবে, 5ও লিখতে হবে, 6ও লিখতে হবে, 7ও লিখতে হবে। তাহলে এখানে কী লিখলাম, কমনগুলোও লিখবো, আবার যেগুলো কমন যায় না দুটার মধ্যে, যেটা দুটার মধ্যে কমন যায় না সেগুলো লিখবো। তার মানে আমাকে ইউনিয়ন সেটের উপাদানগুলো আইদার সি থেকে আসতে হবে, অথবা ডি থেকে আসতে হবে, অথবা দুইটার মধ্যে থাকলে হবে। মোট কথা যে কোনো একজনের মধ্যে থেকে থাকলেই হবে। এই উপাদানটা সি এর মধ্যে থাকলেও আমি নিতে হবে, অথবা ডি এর মধ্যে থাকলেও নিতে হবে, এবং দুইটা যদি রিপিট থাকে দুইবার লিখলে হবে না, একটা লিখলেই হবে। এটাকে বলছি আমরা সেটের সংযোগ। এবং এটার ভেন চিত্রটা ভালো করে খেয়াল করো, দেখো এটা হচ্ছে সি এর এলাকা, আর এটা হচ্ছে ডি এর এলাকা, আর সি আর ডি এর মধ্যে কমন কে 4, সি আর ডি এর মধ্যে কমন কে 4, তাহলে কমন এলাকার মধ্যে থাকবে 4, আর সি এর মধ্যে থাকবে 3, 5, আর ডি এর মধ্যে থাকবে 6, 8। এবং দেখো তো পুরো সি এবং পুরো ডি এলাকাটাকে গাঢ় করে দিয়েছি। তাহলে যখন এরকম ইউনিয়ন লিখবে তখন পুরো এলাকাটা কমন প্লাস আনকমন, দেখো এই জায়গায় হচ্ছে কমন এরিয়া প্লাস আনকমন এরিয়া প্লাস আনকমন এরিয়া, পুরো এলাকাটাকে আমরা এরকম গাঢ় করে দিয়েছি। তাহলে পুরো এলাকাটাকে গাঢ় করে দিতে হবে। ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট, তো 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান, ওই জায়গায় ছিল সকল উপাদান কমন প্লাস আনকমন, আগেরটাতে ছিল, আর এখানে সাধারণ উপাদান। এই জায়গায় শুধুমাত্র কমন উপাদানগুলো লিখব, সাধারণ উপাদান বলতে এখানে বোঝায় কমন উপাদান। তার মানে দুইটার মধ্যেই থাকতে হবে। আর যখন এই সংযোগ সেট ছিল, সংযোগ সেটে কিন্তু ছিল সকল উপাদান। আমরা এখানে পড়তেছি ছেদ সেট ইন্টারসেকশন, সেটাকে থাকবে সাধারণ উপাদান, দুটোর মধ্যে কমন যেগুলো সেগুলো। এ সেট আর বি সেট যদি দুটো সেট হয়, তাহলে ছেদ সেটকে বলতে হয় এ ইন্টারসেকশন বি, এটা ইন্টারসেকশন চিহ্ন, এ ইন্টারসেকশন বি। এটা কীভাবে পড়া হয়, এই ইন্টারসেকশন বি হইলে কী হবে, আগে এ ইউনিয়ন বি দেখে আসছিলাম, হুবহু সেম টু সেম লিখব, শুধু অথবার জায়গায় এবং, এই ইন্টারসেকশন থাকলে অথবার জায়গায় আসবে কি এবং, এবংটা দিয়ে বোঝায় শুধুমাত্র কমনগুলো বোঝায়। আর দেখো এই ইন্টারসেকশন বি যখন লিখছিলাম তখন হচ্ছে এ আর বি এর কমন এরিয়াটাকে গাঢ় করেছিলাম, আর এ ইউনিয়ন বিতে কিন্তু সম্পূর্ণটাকে গাঢ় করেছিলাম। তাহলে এ ইন্টারসেকশন বি থাকলে শুধুমাত্র কমন এরিয়াটা গাঢ় করে দিব। দেখো এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার মানে এই তিনটার মধ্যে কমন এরিয়াটুকু গাঢ় হবে। তাহলে তিনটার মধ্যে কমন এরিয়া কি, এই জায়গাটুকু, তাহলে এই জায়গাটুকুকে গাঢ় করে দিতে হবে। উদাহরণ 9 আসি। পি এমন একটা সেট যেখানে এক্স উপাদানটা হবে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি বলে আসছিলাম, এবং স্বাভাবিক সংখ্যা সবগুলো না, 2 থেকে বড় হইতে হবে, 6 এর সমান অথবা 6 থেকে ছোট হইতে হবে। আর কি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু জোড় সংখ্যা হইতে হবে এবং সংখ্যাটা 8 এর সমান বা 8 থেকে ছোট। তাহলে বের করতে বলছে পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি এর এটা তুললাম এবং আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি, যে 2 থেকে বড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3, 4, 5, 6, 6-এর বেশি যাওয়া যাবে না, কারণ 6-এর বড় হওয়া যাবে না। তাহলে পি এর উপাদানগুলো পেয়ে গেলাম আমরা, কমা দিয়ে লিখতে হবে। কে এর উপাদানগুলো হবে জোড় সংখ্যা কারা, 2, 4, 6, 8, 8-এর পরে যাওয়া যাবে না, কারণ এখানে বলছে এক্সের মান হবে 8-এর সমান বা 8-এর থেকে ছোট। এবার পি সেটে যে উপাদানগুলো পেলাম সেগুলো বসালাম, ইন্টারসেকশন চিহ্ন দিব, আর কিউ সেটের উপাদানগুলো বসাবো। দেখো এখন এটার মধ্যে কমন এরিয়া, কমন কি 4 কমন, তাহলে শুধুমাত্র 4কে নিতে পারবো। 6 কমন, তাহলে শুধুমাত্র 6কে নিতে পারবো। তাহলে শুধুমাত্র কমন যারা তারাই হচ্ছে কি ইন্টারসেকশন সেট। এবং এটা হচ্ছে পি এর এলাকা, এটা হচ্ছে কিউ এর এলাকা, এবং পি আর কিউ এর মধ্যে কমন কি 4 আর 6, এবং 4 আর 6-এর এলাকাটাকে আমি শুধুমাত্র গাঢ় করে দিয়েছি। এরপর আসি নিশ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। দুইটার মধ্যে কোনো কমন উপাদান নাই, দুইটা সেটের মধ্যে যদি কমন উপাদান না থাকে, কমন না থাকে, তাহলে তাদেরকে পারবো নিশ্ছেদ সেট। দেখো এইখানে দুইটা গোল্লা পরস্পরকে ছেদ করে নাই, তার মানে কি নিশ্ছেদ। আর পরস্পরকে যদি এরকম ছেদ করতো তাহলে কি নিশ্ছেদ হইতো না তখন। তো নিশ্ছেদ হইতে গেলে দুইটা এলাকা পরস্পর একটা অপরটাকে ছেদ করবেন, তার মানে দুজনের মধ্যে কোনো কমন যে এরিয়া থাকার কথা, কোনো কমন এরিয়া থাকবে না। তাই এটা কি হবে, এ ইন্টারসেকশন বি, যেহেতু তাদের কোনো কমন এরিয়া নেই, কমন উপাদান নেই, তাহলে সমাধান কি ধরবো, ফাঁকা সেট ধরবো। এখানে একটা কাজ আছে, চলো কাজটা করে দেখি। পৃষ্ঠা 27-এর কাজটা দেওয়া আছে, ইউনিয়ন সেট দেওয়া আছে 1, 3, 5, 7, 11। ই সেটের উপাদান দেওয়া আছে 1, 5, 9। এফ সেটের উপাদান দেওয়া আছে 3, 7, 11। এখন তোমাকে বলছে ই এর কমপ্লিমেন্ট, এফ এর কমপ্লিমেন্ট বের করে এটার ইউনিয়ন বের করতে হবে, আর এটার ইন্টারসেকশন বের করতে হবে। তো প্রথমে আগে আমাকে ই এর কমপ্লিমেন্ট বের করতে হবে আর এফ এর কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে ই
ই সি এবং এফ সি, ই এর কমপ্লিমেন্ট এবং এফ এর কমপ্লিমেন্ট বের করব। ই এর কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে ই বাদ, তাহলে ইউনিভার্সাল সেট বসাবো, বাদ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিব, আর ই সেটের উপাদানগুলো বসাবো। দেখো তো এক আছে, তাহলে যেহেতু এই সেট এক আছে তাহলে ইউনিভার্সাল সেট থেকে এক বাদ যাবে। 5 আছে তাহলে 5 বাদ যাবে, 9 আছে তাহলে 9 বাদ যাবে। তাহলে কি পেলাম অবশিষ্ট 3, 7, 11। এটা নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে ই এর কমপ্লিমেন্ট। এবার এফ এর কমপ্লিমেন্ট বের করব। ইউ বাদ এফ, ইউ এর উপাদান লিখব, বাদ বা বিয়োগ চিহ্ন দিব, এফ এর উপাদান লিখব। এখানে 11 আছে, 11 বাদ, 7 আছে, 7 বাদ, 3 আছে, 3 বাদ, তাহলে থাকলো কি 1 আর 5, 9। তাহলে এইগুলো নিয়ে যে সেট সেটাকে বলবো এফ এর কমপ্লিমেন্ট। এখন আমরা ই এর কমপ্লিমেন্টটা বসাবো, ইউনিয়ন সেট দিব, এফ এর কমপ্লিমেন্টটা বসাবো। ইউনিয়ন সেট মানে কি, কমন প্লাস আনকমন। তাহলে দেখি কমন কি কি যায়। এই 3, 5, 11, 1, 5, 9 কোনো কমন বলে কিছু নাই, তাহলে সবই কমন প্লাস আনকমন, সবই আনকমন, কিন্তু আনকমন থাকলেও সবগুলো তুলতে হবে। তো আমি সিকোয়েন্স অনুযায়ী তুললাম 1, 3, 5, 7, 9, 11। এবার সবগুলো কমা দিয়ে লিখে দিব, তাহলে হয়ে গেল আমার ইউনিয়ন সেট। একইভাবে ই এর কমপ্লিমেন্ট বসাবো আর এফ এর কমপ্লিমেন্ট বসাবো, আর এখানে দিব ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন। দেখো তো এই দুটার মধ্যে কোনো কমন নাই, তাহলে যদি কমন না যায় তাহলে অ্যান্সার হবে কি এরকম ফাঁকা সেট। পেয়ে গেলাম আমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার। এখন আমরা আসলাম 28 নম্বর পেজে, শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট কি, ধরো এ সমান সমান এম উপাদান আর এন উপাদান আছে, এটা একটা সেট। ধরো তোমাকে বললো ভাত খাবা না রুটি খাবা, এটার একটা সেট বানাও। তা তুমি কি কি কম্বিনেশন খেতে পারো, শুধু ভাত খেতে পারো, শুধু রুটি খেতে পারো, ভাত রুটি দুইটাই খেতে পারো, অথবা কিছুই না খেয়ে থাকতে পারো। তাহলে খেয়াল করে দেখো তো ভাত আর রুটি দুইটা অপশানকে তুমি কতভাবে সাজালা, শুধু ভাত, শুধু রুটি, ভাত রুটি, কিছুই খাবো না। তাহলে দেখো তো এই দুটো উপাদান নিয়ে কতগুলো উপসেট বানালা, 4টা। এই 4টা উপাদান নিয়ে যে উপসেট সেটাকে বলবো আমরা কি পাওয়ার সেট পাবো, শক্তির সেট। তাহলে দেখো তো এখানে ঠিক তেমনই এম আর এন আছে, তাহলে কি লিখতে পারি এম এন, শুধু এম, শুধু এন, ফাঁকা সেট। তাহলে এই সেটটা থেকে আমরা যতগুলো সেট বানাতে পারলাম সেটাকে বলবো এ সেটের পাওয়ার সেট। এবং পাওয়ার সেটকে প্রকাশ করা হয় পি লিখবো, তারপরে যে সেটটা আছে সেটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো। পাওয়ার সেট কাকে বলে অনেক সময় ছোটো প্রশ্ন হিসেবে আসে। কোনো সেটের সকল উপসেট, এ দেখো এখানে একটা উপসেট, এখানে একটা উপসেট, এখানে একটা উপসেট, এখানে একটা উপসেট, কোনো সেটের সকল উপসেট দিয়ে যদি আমি একটা নতুন সেট বানাই তাহলে সেটাকে বলবো আমরা কি পাওয়ার সেট বা শক্তি সেট। এই প্রশ্নটা দেখো উদাহরণ 10, এ হচ্ছে ফাঁকা সেট, বি হচ্ছে এ, সি হচ্ছে এ আর বি, এই তিনটা সেটেরই উপাদান সংখ্যা কত হবে। তাহলে এর পাওয়ার সেট বের করে, যেহেতু আমার এখানে এর কোনো উপাদানই নেই তাহলে পাওয়ার সেট হবে কি একটাই। তাহলে দেখো ফাঁকা সেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিয়ে হবে একটা সেট। তার মানে এ সেটের উপাদান সংখ্যা 0, তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত আসবে 2 টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে 1। সবসময় 2 লিখতে হবে, আর যতগুলো উপাদান সেটা উপরে লিখতে হবে। বি সেটের উপাদান কত, একটা। তাহলে বি সেটের উপাদান যদি হয়, দেখো বি সেটের উপাদান হচ্ছে একটা, তাহলে 2 টু দি পাওয়ার এন এর সূত্রে 2 টু দি পাওয়ার উপাদান কত একটা, তাহলে কয়টা আসবে 2। এবার আসি সি সেট, সি সেটের 2টা উপাদান, তাহলে সূত্র কি 2 টু দি পাওয়ার এন, উপাদান কত 2টা, তাহলে কয়টা উপসেট হবে 4টা। কী হবে স্যার, যে দিকটাকে বললাম যে ভাত আর রুটি দিয়ে সেট বানাও, তাহলে শুধু ভাত একটা সেট, শুধু রুটি একটা সেট, ভাত আর রুটি একটা সেট, কিছুই খাবো না একটা সেট। এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। দেখো প্রত্যেকটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, তারপরে ফাইনালি আবার সেকেন্ড ব্র্যাকেট দিব। কারণ কি, কারণ এই উপসেটগুলো নিয়ে যে সেট হবে, সেট হইলে আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে উপসেটগুলো নিয়ে যেই সেট সেটাকে বলবো সি এর পাওয়ার সেট। তাহলে খেয়াল করে দেখো তো সি এর ক্ষেত্রে উপাদান হচ্ছে 2টা, তাহলে 2 উপাদান কত 2, তাহলে উপসেট কয়টা পাবো, উপসেট উপাদান পাবো 4টা। তাহলে এখান থেকে আমি একটা সূত্র দ্বারা করা যেতে পারি যে কোনো সেটের উপাদান যদি হয় এন, কোনো সেটের উপাদান যদি হয় এন, তাহলে ওটার পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার এন। এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, আসবে। দেখো একটা কাজ দিয়েছে যে কোনো সেটের উপাদান যদি হয় 3টা, তাহলে পাওয়ার সেটের উপাদান আসবে 2 টু দি পাওয়ার 3। জি সমান সমান দেওয়া আছে 1, 2, 3। জি এর পাওয়ার সেট বের করতে বলছে।
এবং বলছে জি এর পাওয়ার সেট বের করে দেখো, পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2^3। পৃষ্ঠা 8-এর কাজ, 28-এর কাজ। তাহলে দেওয়া আছে, এটা তুলব, দেওয়া আছে 1 2 3। তাহলে চিন্তা করে দেখো, ভাত, রুটি, পোলাও, তোমার কাছে 3টা অপশন আছে খাবার। তাহলে তুমি কি খাবা? ভাত, রুটি, পোলাও 3টা খাবা, শুধু ভাত আর রুটি খাবা, ভাত আর পোলাও খাবা, পোলাও আর রুটি খাবা, শুধু পোলাও খাবা, শুধু ভাত খাবা, শুধু রুটি খাবা, কিছু না খেয়ে থাকবা। তাহলে চিন্তা করে দেখো তো, তুমি কতগুলো অপশন তোমার হাতে? ভাত রুটি পোলাও, ভাত রুটি, ভাত পোলাও, পোলাও রুটি, শুধু পোলাও, শুধু ভাত, শুধু রুটি, কিছুই না খেয়ে থাকা। তার মানে কি বুঝলাম? 1 2 3 নিব, একটা উপসেট বানাবো, 1 2 1 3 2 3 1, শুধু 2 শুধু 3, ফাঁকা সেট। তাহলে আমরা পেয়ে গেলাম জি এর উপসেট। এবার এই উপসেটগুলো হুবহু সব লিখব, লেখার পর পুরোটাকে আবার সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকে দিব। যেটা তোমরা ভুল করো, পুরোটাকে আবার সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকাও না, কারণ কি পাওয়ার সেট একটা সেট, আর সেট হইতে গেলে অবশ্যই পুরোটাকে আবার সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকে দিতে হবে। তাহলে দেখো তো, জি এর উপাদান কয়টা ছিল? 3টা। আর উপসেটের উপাদান কত পেলাম? 1 2 3 4 5 6 7 8, 8টা। 8 মানে কত? 2^3। তার মানে এটা 2^n কে মেনে চলে দেখানো হলো। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে। এবার আসবো ক্রমজোর। এক জোড়া উপাদান আছে, এক জোড়া উপাদান মানে 2টা উপাদান আছে। 2টা উপাদানের মধ্যে কে আগে বসবে, ফার্স্টে বসবে, আর কে সেকেন্ড পজিশনে বসবে, তা যদি ফিক্সড করে দাও এবং সেটাকে যদি কোনো জোড় আকারে প্রকাশ করো, তাহলে তাকে আমরা বলবো ক্রমজোড়। কোনো এক জোড়া উপাদান মানে 2টা উপাদানের মধ্যে কে ফার্স্টে বসবে, কে সেকেন্ডে বসবে, তুমি যদি আগে থেকে ফিক্সড করে দিয়ে জোড়া আকারে বসাও, তাহলে তাকে আমরা বলবো ক্রমজোড়। এই ক্রমজোড় তোমরা আগে থেকে জানো। যেমন ধরো, তোমরা আগে এইটে সমাধান করছিলা x, y = 2,3। তার মানে আমি যদি কখনও 2,3 লিখি, তার মানে তুমি কিন্তু অটোমেটিক বুঝে যাও যে 2টা হচ্ছে x আর 3টা হচ্ছে y। তাহলে প্রথম উপাদানটা x-এর মানটা আগে বসে, আর y-এর মানটা মানে y-এর উপাদানটা তারপরে দ্বিতীয় পজিশনে গিয়ে বসে। এই যে আমি প্রথম পজিশন x-কে ফিক্সড করে দিলাম আর দ্বিতীয় পজিশন y-কে ফিক্সড করে দিলাম, এটা কি বলতেছি আমরা? কি ক্রমজোড়। তাহলে ক্রমজোড়টা হচ্ছে দেখো x, y, এখানে দেওয়া আছে x, y, আর এখানে দেওয়া আছে a, b। দুইটা যদি সমান হয়, তাহলে আমি বলতে পারবো যে x-এর উপাদান x = a আর y = কি? b। এই ধরনের একটা অঙ্ক আছে, উদাহরণ 11। চলো দেখি। এটা হচ্ছে ক্রমজোড়, এটা ক্রমজোড়ের প্রথম উপাদান আর এটা ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। দেখো মাঝখানে কমা দেওয়া আছে। এটা ক্রমজোড়ের প্রথম উপাদান, এটা ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। তাহলে আমরা এই দুইটা ক্রমজোড়কে বলতেছি সমান। তাহলে কি হবে? এই প্রথম উপাদান সমান সমান লিখব 6, আর এই দ্বিতীয় উপাদান সমান সমান লিখব x - y। তাহলে এটাকে যদি লিখি, প্রথম উপাদান সমান সমান 6 আর এই দ্বিতীয় উপাদান সমান সমান কী লিখব? 3। তাহলে এখানে একটা ইকুয়েশন হইলো, এখানে একটা ইকুয়েশন হইলো, দুইটা ইকুয়েশন হইলো। এখন আমরা কি করব? এই 1 নং ইকুয়েশন আর 2 নং ইকুয়েশন যোগ করব। যোগ করলে দেখো, এখানে +y, এখানে -y, কাটাকাটি চলে যায়। আর এখানে 2টা x আর এখানে একটা x, মোট কয়টা x? 3টা x। আর এখানে 6 আর এখানে 3, 6 আর 3 যোগ করলে কত আসে? 9। এবার থ্রাইস x এ 3 গুণ অবস্থায় আছে, 3 দ্বারা 9কে ভাগ করলে আসবে x এর মান কত? 3। x এর মান এবার যে কোনো একটা ইকুয়েশনে বসাও, 1 নঙে বসাও, 2 নঙে বসাও, যদি বসায় দাও তাহলে তুমি পেয়ে যাবো y এর মান। তাহলে x এর মান বেরিয়েছে 3 আর y এর মান বেরিয়েছে 0। তাহলে প্রথম উপাদান লিখব 3, পরের উপাদান লিখব 0। কার্টেসীয় গুণজ সেট বা কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসীয় গুণজ সেট মানে কি? যে কতগুলো উপাদানকে গুণ করব, ধরো এটা a সেট, এটা b সেট, গুণ করলে কী হয়ে আসবে সেটা। তো এখানে কিছুই লাগবে না, তোমাকে শুধু এই লাইনটুকু জানতে হবে যে a × b, এটাকে পড়তে হয় a × b। তারপর লিখবা x, y। কার্টেসীয় গুণজ সেটে যেহেতু ক্রমজোড় হবে, তাহলে ক্রমজোড়ে 2টা উপাদান থাকবে। একটা হচ্ছে প্রথম উপাদান, এটাকে বলবো x, আর দ্বিতীয় উপাদান সেটাকে বলবো y। কেমন উপাদান? যেখানে প্রথম উপাদান আসবে a থেকে আর দ্বিতীয় উপাদান আসবে কি? b থেকে। তাহলে আমি আবার বলি, এই প্রথম উপাদানটা আসবে a থেকে, এটাকে ধরছি x, আর দ্বিতীয় উপাদানটা আসবে b থেকে, এটাকে ধরছি y। তাহলে এটাকে পড়বো a × b। এবং মাঝখানে গুণ চিহ্ন থাকলে এখানে লিখতে হয় এবং। ইউনিয়ন সেটের ক্ষেত্রে বলছিলাম অথবা, আর ইন্টারসেকশন সেটের ক্ষেত্রে বলছিলাম এবং, আর ক্রসের ক্ষেত্রেও লিখতে হবে এবং। এই উদাহরণ 12 নম্বরটা করলে ক্রমজোড়টা ক্লিয়ার হবে। তোমাকে বলছে পি এর উপাদান দেওয়া আছে, কিউ সেট দেওয়া আছে, আর হচ্ছে পি আর কিউ এর ইন্টারসেকশন হলে পি × আর 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 × কিউ নির্ণয় করতে বলছে। তাহলে পি জানি, কিউ জানি, এখন আর বের করতে হবে। আর কি? পি আর কিউ এর ইন্টারসেকশন। তাহলে পি সেটটা তুললাম, ইন্টারসেকশন চিহ্ন দিলাম, কিউ সেটটা তুললাম।
এবার এই দুটার মধ্যে কমন কি 3, তাহলে ইউনিয়ন ইন্টারসেকশন সেট থাকলে লিখতে হয় কমন, তাহলে কমনটা নিয়ে যে সেট সেটা হচ্ছে আমার আর সেট। তাহলে এবার পি ক্রস কিউ আর বের করতে বলছে, তাহলে প্রথম পি সেটটা লিখব, তারপর ক্রস চিহ্ন দিব, তারপর আর সেটটা লিখব। এবার লেখার নিয়ম বলি, যেহেতু পি আগে তাহলে প্রত্যেকটা ঘরে পি এর উপাদানগুলো আগে বসবে, তাহলে কি লিখব 1,3, 2,3, 3,3। আবার বলি 1,3, 2,3, 3,3, তাহলে 1,3, 2,3, 3,3 ক্রমজোর দেখে দিব ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দিব না, ভুল করো না কিন্তু, ফার্স্ট ব্র্যাকেট দিব। যেহেতু সেট তাহলে প্রত্যেকটাকে কমা দিতে হবে, এবং সেট হইলে কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। আমি আবারও বলি 1,3, 2,3, 3,3, এবং সবসময় এই উপাদানগুলো আগে বসবে আর দ্বিতীয় সেট উপাদানগুলো পরে বসবে, এবং এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে এবং প্রত্যেকটাকে কমা দিতে হবে, দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে পুরোটাকে। এবার আসি আর ক্রস কিউ, তাহলে আর এর উপাদান লিখলাম আর কিউ এর উপাদান লিখলাম, তাহলে এখন কি হবে 3,3, 3,4, 3,3, 3,4, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে কমা দিব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিব। 29 পেজের কাজের ক্রমজোরের অঙ্কটা, তাহলে আমরা ক্রমজোরে কী জানি, এটা প্রথম উপাদান সমান সমান লিখব, এটার প্রথম উপাদান 1 এর সমান, আবার এটা দ্বিতীয় উপাদান সমান সমান লিখব এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান। তাহলে এটা তুলে আমি তাই লিখলাম যে প্রথম উপাদানটা সমান সমান কত 1, আর এই দ্বিতীয় উপাদানটা সমান সমান কত x/3 y+y/2। তাহলে প্রথম উপাদানটা সমান সমান 1 লিখলাম। তাহলে এবার কি করব, দুইটার লসাগু কত আসে, 3 আর 2 এর লসাগু আসে কত 6। এবার 3 আর 6 লসাগু 6 আসলে 3 দিয়ে x কে গুণ আর 2 দিয়ে y কে গুণ, তাহলে thrice x + 2y = কত 1। এবার 6 এর সাথে 1 এর গুণ হবে 6 একে 6, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রেখে দিব। এবার 2 নঙ্গে কী করব, এই 1 সমান সমান এই দ্বিতীয় উপাদানটা লিখব, এটা এখানে তুলছি, 1 সমান সমান দ্বিতীয় উপাদানটা লিখলাম। এবার এটাকে লসাগু করব, 6 আসবে। এবার 2 দিয়ে x কে গুণ করব, 3 দিয়ে y কে গুণ করব, আবার 6 একে 6, তাহলে এটা পাবো আমি দ্বিতীয় সমীকরণ, 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, দেখো আমি যদি x কে বাদ দিতে চাই তাহলে x এর সহগ দুইটা সমান করতে হবে, আর y কে বাদ দিতে চাইলে y এর সহগ দুইটা সমান করতে হবে। তো আমরা এখন করব কি, যে এখানে x কে এই 1 নং সমীকরণ পুরোটাকে গুণ করব 3 দ্বারা, আর 2 নং সমীকরণ পুরোটাকে গুণ করব 2 দ্বারা। যদি গুণ করি তাহলে এটা পাবো, এবং দুইটাকে কি করলাম বিয়োগ করলাম। এই ব্র্যাকেটটা তুলে দিলে এই প্লাসে মাইনাস এখানে কি হয়ে যাবে মাইনাস। এবার 4টা x থেকে 9টা x থেকে 4টা x চলে গেলে কয়টা x থাকবে 5টা x, আর প্লাস 6y - 6y কাটাকাটি চলে গেল, আর এখানে 18 থেকে 12 বিয়োগ করলে কত আসে 6। তাহলে এখানে 5টা x সমান সমান কত 6, গুণ অবস্থা আছে 5, এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান সমান কত আসবে 6/5। এবার x এর এই মানটা যে কোনো 1 নং সমীকরণে বসাও, 2 নং সমীকরণে বসাও, যেখানেই বসাও না কেন, তাহলে y এর মান চলে আসবে। x এর মানটা 1 নং সমীকরণে x এর জায়গায় বসাইছি, বসাইলে 3, 6, 18। এবার এর পাশে যোগ অবস্থায় আছে, এটা যদি অপর পাশে চলে যায় তাহলে কি হবে বিয়োগ, লসাগু করব, যেহেতু লসাগু যাবে না তাহলে 5, 6, 30, মাঝখানে এই মাইনাসটা দিব, আর এখানে লিখব 18। 30 থেকে 18 বাদ দিলে কত আসে 12। এবার দুইটা গুণ অবস্থা আছে, দুইটা যদি এখানে ভাগ হয়ে যায় তাহলে এখানে থাকবে 2, তাহলে 2 দিয়ে 12কে কাটলে কত আসবে 6, তাহলে উপরে থাকবে 6, নিচে থাকবে 5। তাহলে x এর মানও আমি জানি, y এর মানও জানি, তাহলে ক্রমজারটাকে কি লিখব, প্রথমে x এর উপাদানটা y এর উপাদানটা x এর মান, y এর মান দিব কি ফার্স্ট ব্র্যাকেট। এরপর খ নাম্বার অঙ্কটা, পি সেটের উপাদান দেওয়া আছে, কিউ সেটের উপাদান দেওয়া আছে, আর দেওয়া আছে xy, পি ইউনিয়ন কিউ ক্রস আর, পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ, এটা বের করতে বলেছে। তাহলে এখন পি এর উপাদানটা লিখলাম, কিউ লিখলাম, আর লিখলাম। পি ইন্টারসেকশন কিউ মানে হচ্ছে পি এর উপাদান, ইন্টারসেকশন মানে কি কমন, তাহলে 3 আর 3 দুইটার মধ্যে কমন যায়, তাহলে কি হবে 3। পি ইউনিয়ন কিউ, তাহলে পি এর উপাদান ইউনিয়ন কিউ এর উপাদান, এবং এখানে কি কমন প্লাস আনকমন, তাহলে কমন যায় 3 আর কিছুই কমন যায় না, ফলে আনকমন হচ্ছে 1, 2, 4, তাহলে সিরিয়াল অনুযায়ী আমি যদি লিখি 1, 2, 3, 4। এখন আমাকে বলছে পি ইউনিয়ন কিউ করে সেটাকে আর এর সাথে ক্রস করার জন্য, তাহলে অলরেডি আমি পি ইউনিয়ন কিউ এর মান বের করে ফেলছি, মাঝখানে ক্রস চিহ্ন দিব।
দিয়ে আর এর মান লিখবো। এবার লেখার নিয়মটা ভালো করে দেখো। 1x 1x 2x 3x 4x 1x 2x 3x 4x 1x 2x 3x 4x, তাহলে সবগুলো লিখলাম। এরপর লিখবো আবার 1y 2y 3y 4y, তাহলে সবগুলো তুললাম এবং প্রত্যেকটাকে ফার্স্ট ব্রেকেট দিয়ে আটকে দিতে হবে এবং ফার্স্ট ব্রেকেটের পরে প্রত্যেকটা কমা দিতে হবে এবং যেহেতু কাটতেছে গুণর সেট, তারপরে সবার শেষে সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকে দিতে হবে। এটা ভুল করো, এই ব্রেকেট কোনটা দিব এটাতে ভুল করো। পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ, তাহলে পি এর মান বসালাম, কিউ এর মান বসালাম, মাঝখানে ক্রস চিহ্ন দিলাম। তাহলে আগের উপাদান ফার্স্টে বসবে, সেকেন্ড উপাদান সেকেন্ডে বসবে। তাহলে কী লিখবো 3,3 3,4 ফার্স্ট ব্রেকেট দিয়ে আটকে দিব, তারপর প্রত্যেকটাকে কমা দিব, তারপর আবার সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকে দিব। এটাই হচ্ছে এটার অ্যান্সার। এরপরে উদাহরণ 13 কি বলেছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। যদি কিছুই না বুঝে একবার সহজ নিয়ম বলে দিব কীভাবে করবে। এই অঙ্কটা ঘুরিয়ে পেঁচিয়ে যদি বিভিন্নভাবে আসে তুমি করতে পারবে। কীভাবে করবে আমি দেখাই দিব। প্রথমে এখানে এই যে এতটুকু লাইন হুবহু লিখবে, এই জায়গা থেকে শুরু করে সমাধানে একবারে এই পর্যন্ত পুরাটুকু লাইন তুলবে। দেখো এখানে তুলছে, অবশিষ্ট থাকে এই পর্যন্ত পুরাটা তুলছে। তোলার পর এখানে কমা দিব একটা, কমা দেওয়ার পর মনে রাখবা এইখানে যে সংখ্যা থাকবে আর এখানে যে সংখ্যা থাকবে প্রত্যেকটা থেকে 23 বাদ দিবে। তাহলে কি করব, প্রথম এই সংখ্যাটা বিয়োগ 23, দ্বিতীয় এই সংখ্যাটা বিয়োগ 23। সবসময় যে এই টাইপের যতগুলো অঙ্ক আসবে তাই লিখবা। প্রথম সংখ্যাটা থেকে এই ভাগশেষটা বিয়োগ অবশিষ্টটা বিয়োগ দিবে, দ্বিতীয় সংখ্যা থেকে অবশিষ্টটা বিয়োগ দিবে। দেখো এখানে তাই করছে, প্রথম সংখ্যা থেকে 23 বাদ আর দ্বিতীয় সংখ্যা থেকেও 23 বাদ। তাহলে পেয়ে গেলাম 288 আর 396। তাহলে এখানে একটা কথা লিখে রাখবে, সে সংখ্যাটি 23 অপেক্ষা বড়, সে সংখ্যাটি 23 অপেক্ষা বড়। তারপর বিয়োগ করব, বিয়োগ ফল দুইটা লিখব, তারপর লিখব এর সাধারণ গুণনীয়ক। এতটুকু জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে এবার ধরে নিব 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়কগুলোর সেটকে ধরবো আমরা এ, আর 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়কের সেটকে ধরবো আমরা কি বি। আমি আবারও বলি, 23 অপেক্ষা বড় 288 এর 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক সেট ধরছি আমরা এ। 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক সমূহের সেটকে ধরছি আমরা কি এ। এবার আবার লিখব 23 অপেক্ষা বড় 396 এর, তাহলে কি লিখব 23 অপেক্ষা বড় 296 এর গুণনীয়ক সমূহের সেটকে ধরবো আমরা বি। এবার আমরা কি করব, 288কে ক্যালকুলেটর দিয়ে ভাগ করব, করে দেখব কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে ভাগ করলে দেখব 1 288তে 1 288, 2 দিয়ে ভাগ করলে কত আসে 144, তাহলে 2 × 144, 3 দিয়ে ভাগ করলে কত আসে 96, তাহলে 3 × 96, 4 দিয়ে ভাগ করলে কত আসে 72, তাহলে 4 × 72, 5 দিয়ে কিন্তু ভাগ যায় না, তাহলে 6 দিয়ে ভাগ করলে কত আসে 48, তাহলে 6 × 48, 8 দিয়ে ভাগ করলে কিন্তু 8 দিয়ে ভাগ করলে কত আসে 36, তারপরে হচ্ছে এখানে কিন্তু 7 দিয়ে ভাগ যায় নাই, তারপর 9 দিয়ে ভাগ করলে কত আসে 32, 10 দিয়ে ভাগ যায় না, 11 দিয়ে ভাগ যায় না, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত আসে 24, 16 দিয়ে ভাগ করলে কত আসে 18, মাঝখানে কিন্তু 13 14 15 দিয়ে ভাগ যায় না। এরপরে তুমি যদি 17 দিয়ে ভাগ দাও 18 দিয়ে ভাগ দাও, দেখো তুমি 17 দিয়ে ভাগ যায় না আর 18 দিয়ে ভাগ দিলে ওই 18 চলে আসলো। তারপরে এরপরে এই সংখ্যাটা চলে আসছে দেখে এরপর আর ভাগ দেওয়ার দরকার নেই। 18 পর্যন্ত যেহেতু আমি টাচ করে ফেলেছি ভাগ দিতে, তাহলে এরপর আর ভাগ দিব না। তাহলে আমি কী কী সংখ্যা পেলাম, 1 2 3 4 6 8 9 12 16 18, আমি কিন্তু ক্রমানুসারে লিখতেছি ছোটো থেকে বড়, 24 এরকম করে আসবে। কিন্তু আমি এখানে কিন্তু বলেই নিয়েছি 23 অপেক্ষা বড়, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো 23 থেকে ছোট সেই সংখ্যাগুলো নিব না, এই জন্য আমি 18 16 12 এই সংখ্যাগুলো নিই নি। তাহলে 23 থেকে বড় প্রথম সংখ্যাটা পাই কি 24, তারপরে পাই 32, তারপরে 36 48 72 96 48 288, এই জন্য আমি শুধু এই সংখ্যাগুলোকে নিয়েছি।
একইভাবে 396কে ভাগ করো, 1 × 396 2 দিয়ে ভাগ করলে 198, 3 দিয়ে ভাগ করলে 132, 4 দিয়ে ভাগ করলে 99, 5 দিয়ে ভাগ যায় না, 6 দিয়ে ভাগ করলে 66, 7 দিয়ে ভাগ যায় না, 8 দিয়ে ভাগ যায় না, 9 দিয়ে ভাগ করলে 44, এরকম করে ভাগ দিলাম। দিতে 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 18 পর্যন্ত আসলাম। 18 পর আর যায় না, 19 দিয়েও যায় না, 20 দিয়েও যায় না, 21 দিয়েও যায় না, 22 দিয়ে করলে এটা 22 পর্যন্ত টাচ করে ফেলে। তাহলে আর 22 পর্যন্ত যেহেতু সর্বোচ্চ 22 পেয়ে গেছি, তাহলে 22-এর পরে আর ভাগ দিব না। কিন্তু আমি এখানে 1, 2, 3 এই সংখ্যাগুলো নিব না। 23 থেকে বড় যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো চুজ করবো। 22 কিন্তু 23 থেকে বড় না, তাই এই সংখ্যাটা চুজ করবো না। তাহলে 23 থেকে বড় কি 33, এভাবে করে 33, 36, 44 এই সংখ্যাগুলো নিব। 44, 36, 66, 99 এই সংখ্যাগুলো সব কমা কমা দিয়ে তারপর সেট চিহ্ন দিব। তাহলে আমি পেয়ে গেলাম আমার এ সেট, আর কি পেয়ে গেলাম আমি বি সেট, দুইটা সেটই পেয়ে গেলাম, এ সেট বি সেট দুইটা পেয়ে গেলাম। তাহলে আমাকে বলছে এই দুইটার কি করব, ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন করলে কি লিখবো, এ সেটের উপাদানগুলো লিখবো কমা দিয়ে, তারপরে ইন্টারসেকশন দিব, বি সেটের উপাদানগুলো লিখবো। দুইটার মধ্যে দেখো তো একমাত্র 36 বাদে আর কিছুই কমন যায় না, তাহলে কমন এরিয়া কি 36, তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে 36, তাহলে 36 হচ্ছে আমার অ্যান্সার। এখন উদাহরণ 14। 100 জন শিক্ষার্থী আছে কোনো ক্লাসে, কোনো একটা পরীক্ষায় 88 জন বাংলায় পাশ করে, আর 80 জন গণিতে পাশ করে, আর 70 জন উভয় বিষয়ে পাশ করে। ভেন চিত্রের মাধ্যমে তথ্যগুলো প্রকাশ করতে বলছে এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, তার মানে তারা বাংলাও পাশ করতে পারে নাই, অঙ্কেও পাশ করতে পারে নাই, তা নির্ণয় করতে বলছে। তাহলে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি। এই যে এরকম একটা বক্স দেখতে পাচ্ছ আয়তাকার, এই বক্সটাকে বলতেছি আমরা 100 জন শিক্ষার্থীর সেট ইউ। এটাকে কি দিয়ে প্রকাশ করতেছি, 100 জন শিক্ষার্থীর সেট ইউ। এটা হচ্ছে একটা আয়তাকার বক্স। এই আয়তাকার বক্সকে বলতেছে 100 জন শিক্ষার্থীর সেট ইউ। প্রথম স্টেপ গেল। দ্বিতীয় স্টেপ, যারা বাংলায় পাশ করেছে, লাল একটা গোল্লা দিয়েছে দেখো, যারা বাংলায় পাশ করেছে, এই লাল বৃত্তটা হচ্ছে যারা বাংলায় পাশ করে, আর এই নীল বৃত্তটা হচ্ছে যারা ম্যাথে পাশ করে। তাহলে যারা বাংলায় পাশ করে, ম্যাথে পাশ করে, তাদেরকে নির্দেশ করলাম। এবং এটার মধ্যে দেখো তো বাংলা এবং ম্যাথের একটা কমন এরিয়া আছে, তাহলে এখানে একটা কমন এরিয়া, এটাকে সবুজ দাগ দিয়ে রাখলাম। তাহলে কি কি এলাকা দেখো, এটা হচ্ছে বাংলায় পাশ। এই বাংলায় পাশ করছে কতজন, 88 জন। আর এটা হচ্ছে ম্যাথে পাশ, এই ম্যাথে পাশ করছে কতজন, 80 জন। তো এই এক জায়গায় অনেকগুলো এলাকায় ভাগ করলাম, পি এলাকা, কিউ এলাকা, আর এলাকা, তিনটে এলাকা, পি কিউ আর পি কিউ এলাকা। আর এলাকাটা কি সেটা বলবো। আর এ দেখো এই পুরো বক্সের মধ্যে গোল্লা বাদ দিয়ে যেই হলুদ হলুদ এলাকাটা দেখতে পাচ্ছ, এই এলাকাটা হচ্ছে কি যারা ফেল করছে সে সকল শিক্ষার্থীদের প্রকাশ করতেছে। হলুদ এলাকাটা কি নির্দেশ করতেছে, যারা ফেল করেছে সেই এলাকাটা নির্দেশ করতেছে। তাহলে কয়টা এলাকা, পি এলাকা, কিউ এলাকা, আর এলাকা, এফ এলাকা। এবার দেখো লাল গোল্লাটাতে বলছে 88 জন, শুধুমাত্র লাল বৃত্তটাতে বলছে 88 জন, শুধুমাত্র 88 জন যারা বাংলায় পাশ করে। আর নীল বৃত্তটা নির্দেশ করতেছে 80 জন যারা ম্যাথে পাশ করে। আর এই সবুজ এলাকাটা নির্দেশ করতেছে যারা উভয় বিষয়ে পাশ করে, তার মানে বাংলায় এবং ম্যাথে দুইটা পাশ করে, এমন কতজন, 70 জন। তাহলে যারা বাংলায় পাশ করে 88 জন, এই 88 জন থেকে 70 জন, এই 70 জনকে যদি বাদ দেই তাহলে কী পাবো, 18 জন। এই 18 জন শুধুমাত্র বাংলায় পাশ করে, শুধুমাত্র বাংলায় পাশ করে, এই এলাকাটা হচ্ছে 18 জন। শুধুমাত্র বাংলায় পাশ করে 18 জন, আর উভয় বিষয়ে পাশ করে 70 জন, আর পুরোটা মিলে পাশ করে কতজন, 88। এটা হচ্ছে 80 জন ম্যাথে পাশ করে, তাহলে 80 জন ম্যাথে পাশ করে, এখান থেকে উভয় বিষয়ে পাশ করে কতজন, 70 জন। তাহলে 80 জন থেকে 70 জন যদি বাদ দিই তাহলে থাকবে কত, 10 জন। এই 10 জন কারা, যারা শুধুমাত্র ম্যাথে পাশ করে। তাহলে এখানে খেয়াল করো, শুধুমাত্র বাংলায় পাশ করে, উভয় বিষয়ে পাশ করে, আর শুধুমাত্র ম্যাথে পাশ করে। কয়টা এলাকা, 3টা। তাহলে শুধুমাত্র বাংলায় পাশ করে 18 জন, উভয় বিষয়ে পাশ করে 70 জন, আর শুধুমাত্র ম্যাথে পাশ করে 10 জন। তাহলে টোটাল একটা বা দুইটা পাস অন্তত করছে কতজন, 98 জন। আর টোটাল শিক্ষার্থী ছিল কতজন, 100 জন। তাহলে 100 জন থেকে 98 জন যদি বাদ দিই তাহলে কত থাকে, 2 জন। তাহলে এই 2 জন হচ্ছে ওই হলুদ এলাকাটা, যে এই 2 জন পাস করতে পারে নাই, উভয় বিষয়ে ফেল করেছে। দেখো এখানে তাই বলছে যে কি হচ্ছে, উভয় বিষয়ে পাস করছে, কমন এরিয়াটা, এই যে কমন এরিয়াটা বলতেছে কিউ, আর যার সদস্য সংখ্যা হচ্ছে কত, কিউ এর 70। শুধুমাত্র বাংলায় যারা পাশ করছে তাদের এলাকা হচ্ছে কত, পি। এ দেখো শুধু বাংলার এলাকাটা হচ্ছে এই পি, শুধু বাংলার এলাকাটা এটা হচ্ছে পি। এটা কত, টোটাল বাংলা থেকে উভয় পাশ করছে যখন বিয়োগ করলে পাবো কি, শুধু বাংলায় পাস। আবার দেখো এটা হচ্ছে ম্যাথে পাস,
ম্যাথে পাস থেকে শুধু ম্যাথে পাস যদি জানতে চাই, তাহলে সে এলাকাটা হচ্ছে আর, এবং ম্যাথে পাস করছে 80 জন, উভয় বিষয়ে পাস করছে 70 জন, বিয়োগ দিলে পাবো 10 জন। এটা হচ্ছে ম্যাথে পাস করছে। তার মানে পি এলাকা, কিউ এলাকা, আর এলাকা, এই 3 এলাকা মিলিয়ে তোমার হচ্ছে কতজন আসবে? 18 জন, 10 জন, আর হচ্ছে কত? 70 জন। তাহলে টোটাল কতজন পাস করলো? 98 জন। 98 জন পাস করলো। এবার দেখো টোটাল স্টুডেন্ট ছিল 100 থেকে কোনো না কোনো বিষয়ে পাস করছে 98 জন, বিয়োগ দিলে পাবো 2 জন, তারা বাংলা পাস করে নাই অথবা ম্যাথে পাস করে নাই, তার মানে উভয় বিষয়ে ফেল করছে, এবং শিক্ষার্থীর সংখ্যা কতজন? 2 জন।